রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও সক্ষমতা বেড়েছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়ানোই হবে চ্যালেঞ্জ বলছে সিপিডি। রাজধানীর কাঁচা বাজারে নেই বাজেটের প্রভাব। রমজানের আগে চড়া মাছ ও সবজির বাজার, নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। আসন্ন রোজায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত বিদ্যুৎ বিভাগ। গ্রীষ্মের দাবদাহে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ। এবং রোজায় রাজধানীর মার্কেটগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ছোট মার্কেটগুলো পাবে সমান গুরুত্ব। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। 2016-17 অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও এ বাজেটের 95% পর্যন্ত বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, জরিমানা প্রদানের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার যে সুযোগ বর্তমানে রয়েছে তা অব্যাহত থাকবে। নতুন ভ্যাট আইন পুরোপুরি কার্যকর না হলেও মূল্য সংযোজন কর কিছুটা বাড়বে বলে জানান অর্থমন্ত্রী। কামরুল হোসেন সবুজকে সঙ্গে নিয়ে সাজিদ রাজু রিপোর্ট। 2016-17 অর্থ বছরের বাজেট প্রস্তাবনার পরের দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে হাজির অর্থমন্ত্রী। শুরুতেই 3,40,000 কোটি টাকার বিশাল বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে ধরাশায়ী অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে স্বীকার করে শোনালেন আশার কথা। 96টি উপজেলায় তাদের অফিস বিস্তৃত, এটা আমরা বাড়াচ্ছি। প্রত্যেক উপজেলায় হবে অফিস। আমার মনে হয় দিস ইনস্টিটিউশন হ্যাজ দ্য ক্যাপাসিটি টু গো মাচ ফার্দার আপ ইন দ্য ল্যাডার, এবং সেই জন্য আমি 35% অতিরিক্ত কর আদায়ের প্রস্তাব করেছি। নতুন ভ্যাট আইন পুরোপুরি কার্যকর না হলেও মূল্য সংযোজন কর বাড়বে বলে জানান অর্থমন্ত্রী। বাজেটে যেসব পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে, বাজারে তার প্রভাব পড়বে বলেও মনে করেন মন্ত্রী। বেসরকারি খাতের কর্মচারীদের জন্য পেনশন ব্যবস্থা চালুর রূপরেখার একটি আভাসও দেন অর্থমন্ত্রী। কন্ট্রিবিউটরি পেনশন স্কিম প্রচলন করা যায়। উই আর ওয়ার্কিং, এটা একটু সময় লাগবে। গত 7 বছরে কোনোদিনই বাজেট দেওয়ার পর দাম বাড়ে নাই, এবং এইবারে ইতিমধ্যেই দাম কমছে। অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোনে কথা বলার উপর 1% অতিরিক্ত করারোপ করা হলেও গ্রাহকদের খুব একটা অসুবিধা হবে না। বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নের একটি পর্যালোচনা তুলে ধরে তিনি বলেন, এই সরকারের পুরো মেয়াদেই কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। বিনিয়োগে মনে হচ্ছে যে একটা ধাক্কা এসেছে। আপনারা বৈদেশিক বিনিয়োগের ফিগার দেখেছেন ইতিমধ্যে। বাংলাদেশে এটা সর্বোচ্চ $2 বিলিয়ন হয়েছে। ইম্পর্টেন্ট হলো যে এসকেলেশন, এটা ব্যাপকভাবে তার এসকেলেশন হয়েছে। বারবার যে কালো টাকা নিয়ে আমি চুপ আছি এই কথা বলার কোনো মানেই হয় না। কেউ কোনো সময় যদি তার অপ্রত্যাশিত আয় দেখায়, তাহলে একটা জরিমানা দিয়ে সেই টাকাটা দিতে পারে, এবং এটা থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের বাজেট সমালোচনারও কড়া জবাব দেন অর্থমন্ত্রী। এই মুহূর্তে এটা কোনো দল নয়, বিরোধী দল তো নয়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। গেল 2 বছরের মতো আসছে অর্থ বছরও ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়ানোই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার গুলশানের একটি হোটেলে বাজেট বিষয়ে এক প্রতিক্রিয়ায় সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যক্তিখাতের বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অতিরিক্ত আরও 80,000 কোটি টাকা বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। কাঠামোগত পরিবর্তন ছাড়া ঘোষিত বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করে সিপিডি। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। বৃহস্পতিবার 2016-17 অর্থ বছরের জন্য 3,40,605 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার সিপিডি বাজেট প্রতিক্রিয়ায় জানায়, অর্থনীতির আকার অনুযায়ী বাজেটের আকার খুব বেশি বড় নয়, তবে বাজেটে যে আর্থিক কাঠামোর নির্দেশনা দেয়া হয়েছে তাতে টাকার অঙ্কে বড় এ বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। অর্থনীতির অংশ হিসেবে 14.3% স্থবির হয়ে আছে, বরঞ্চ এটা বাড়াতে পাচ্ছি না, এটি বড় বিষয়। বড় বাজেট হয়েছে এটাকে আমরা মনে করি না। সিপিডি মনে করে রাজস্ব আদায়ে বড় লক্ষ্য নির্ধারণ করে তার চেয়ে কম অর্জন
প্রয়োজনের যে প্রবণতা গেল কয়েক অর্থবছর ধরে দেখা যাচ্ছে তা ভবিষ্যতে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও মোট দেশজ উৎপাদনের আকার অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি 7.2% অর্জন হওয়াও অসম্ভব নয় বলে মত তাদের। সেজন্য প্রশাসনিক সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তারা। পূর্ব শর্ত না মিললে 7.2% মিলবে না, সেহেতু 7.2% হবে কি হবে না এই আলোচনাটা করতে হলে আপনাকে এক ধাপ পিছিয়ে আসতে হবে। তবে উচ্চতর প্রবৃদ্ধির ধারা বজায় রাখার ক্ষেত্রে বাজেটে ঘোষিত ব্যক্তি খাতে বিনিয়োগ যথেষ্ট নয় বলে মত সিপিডির। বাড়তি 80,000 কোটি টাকার ব্যক্তি খাত থেকে আসতে হবে এবং সেইটার উৎসগুলো কি সেইটা আমাদের কাছে এই বাজেটের ভিতর থেকে পরিষ্কার আসে না। আমাদের দৃষ্টিতে ধনুকটা হলো আয় আর ওই তীরটা হলো তার ব্যয়। আমরা সেই ধনুকে এবং সেই তীরের সেই টান সেই শক্তি দেখতে পাচ্ছি না। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহেরও সমালোচনা করে সিপিডি। ঘোষিত বাজেট বাস্তবায়নে সফলতা পেতে চাইলে আগামী 3 মাসের মধ্যে 2015-16 অর্থবছরের তথ্য নিয়ে বাস্তবসম্মত সংশোধিত বাজেট তৈরিরও পরামর্শ দিয়েছে সিপিডি। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এবার রমজানে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বলছে, রোজায় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রাথমিক জ্বালানি সরবরাহে হঠাৎ ঘাটতি হলে কিছুটা ভোগান্তি হতে পারে। অন্যদিকে রাজধানী বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর দাবি, পুরো রমজান জুড়ে নগরবাসীদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। দেবাশিস রায়ের রিপোর্ট। আর মাত্র কদিন পরেই শুরু হচ্ছে রমজান। দিনভর রোজা রাখতে সেহরি, দিন শেষে ইফতার কিংবা তারাবির নামাজের মতো গুরুত্বপূর্ণ সময়ে একটু স্বস্তি পেতে নগরবাসীদের তাই প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। গেল বছরের মতো এবারও মধ্য গ্রীষ্মে রমজান পালন করতে হবে মুসলিম সম্প্রদায়ের অনুসারীদের। আবার এই গ্রীষ্মেই প্রচণ্ড দাবদাহে চাহিদা বাড়ে বিদ্যুতের, যার প্রভাবে গেল বছর লোডশেডিংয়ে ভুগেই ইবাদত করেছেন নগরবাসী। তবে এবছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এরই মধ্যে বিদ্যুৎ বিভাগ বেশ কিছু প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে বিতরণ সংস্থাগুলো। আমাদের লাইন সাব স্টেশনগুলোকে মেনটেনেন্স করা হয়েছে, প্রস্তুতিমূলক যে সমস্ত কার্যক্রম সেটাকে আমরা শেষ করেছি। কারিগরি সমস্যা যাতে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা যায় সেজন্য আমাদের এনওসিএসগুলো সদা প্রস্তুত থাকবে। অনেক ক্ষেত্রে ট্রান্সফরমার ফিউজ বার্ন আউট হয়ে যায়, সেগুলো প্রচুর পরিমাণে আগাম বিতরণ করে এগুলো মজুত করা হবে। তবে এবছর জ্যৈষ্ঠের রমজানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার সীমিত রাখার আহ্বান সংশ্লিষ্টদের। এসি লাগানোর একটা মোটামুটি ভাবে প্রতিযোগিতা লেগে গেছে। এগুলো দিয়ে আমাদের বোঝা যাচ্ছে যে এই রমজান মাস আসাতে যে লোডের আমাদের চাহিদাটা অনেক বেশি। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের মূল দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দাবি, অন্যবারের তুলনায় এবছর উৎপাদন পরিস্থিতি যথেষ্ট ভালো। অন্যবারের তুলনায় একটু আমরা কমফোর্টেবল পজিশনে ডেফিনেটলি আছি। তবে যদি জ্বালানি পাওয়া যায় উইল বি ইন এ বেটার পজিশন দেন প্রিভিয়াস ইয়ার্স। যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 35-এর উপরে হয়ে যায়, জেনারেশন কিন্তু ফল করে। অলরেডি ওয়েদার আমরা টেম্পারেচার 32-তে চলে আসছে, তো সেই দিক দিয়ে আমরা কমফোর্টেবল পজিশনে আছি। এছাড়াও বিপুল চাহিদায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারেও সংযমী হবার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় হাইকমিশনের আয়োজনে দেশে প্রথমবারের মতো শুরু হলো ঈদ ভিসা মেলা। 4 থেকে 16 জুন পর্যন্ত চলা এই মেলায় পর্যটকদের বিনা টোকেনে ভিসা দেওয়া হবে। সকাল 8টায় এই মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীলঙ্কা উপস্থিত ছিলেন। এদিকে ই টোকেন ছাড়া সহজে ভিসা পেতে মধ্যরাত থেকেই বারিধারায় ভারতীয় হাইকমিশন কার্যালয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভিসা প্রত্যাশীরা। অনলাইনে ফর্ম পূরণ করে নির্ধারিত তারিখ ছাড়াই সহজে তা জমা দিতে পারবেন আবেদনকারীরা। আজ থেকে শুরু হয়ে 16 তারিখ পর্যন্ত চলা এই মেলা 10 তারিখ শুক্রবার ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলবে। বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশন সম্ভবত পৃথিবীর সব থেকে বেশি ভিসা ইস্যু করে। This is because ours is a unique relationship. We share the longest border of more than 4,000 kilometers with Bangladesh. Last year, more than 1 million people from Bangladesh went to India, and the number is increasing
every year. বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, ঐতিহাসিকভাবে যে সম্পর্ক, এই জাতির প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি এই একসাথে চলা গত 45-46 বছর ধরে, এখানে আমরা মনে করি শুধুমাত্র ভিসা কেন, যে কোনো ধরনের সমস্যারই সমাধান এই দুই রাষ্ট্র একসাথে বসে করতে পারে। ভারতীয় হাইকমিশনের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত ঈদ ভিসা মেলা শুরু হয়েছে, যেখানে ভারতে ভ্রমণ ইচ্ছুদের বিনা ই টোকেনে ভিসা দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী বারিধারার দূতাবাস রোডে আছেন রিপোর্টার সামিউল মুহিত। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিত, আমি এই মুহূর্তে রয়েছি বারিধারার যে ভারতীয় দূতাবাস আছে সেই দূতাবাসের সামনে। যে বিষয়টি আমি আপনাকে জানাতে পারি, এখন পর্যন্ত সকাল 8টা থেকে কিন্তু আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যে ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু করেছে ভারতীয় হাই কমিশন, সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এখানে সকাল 8টার কিছু সময় পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসেছিলেন এবং এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসেছিলেন এবং এর সঙ্গে ভারতীয় যে হাই কমিশনার আছে হর্ষবর্ধন সিংলে, তিনি এসে আসলে এই যে ভিসা ক্যাম্প রয়েছে সেই ভিসা ক্যাম্পের উদ্বোধন করেন। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে যে কার্যক্রমের বিষয়ে আমাদেরকে জানানো হয়েছে যে 4 জুন থেকে শুরু হওয়া এই কার্যক্রমটি আগামী 16 জুন পর্যন্ত চলবে এবং প্রত্যেক দিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বিশেষ যে তথ্যটি জানানো হয়েছে যে আগামী 10 জুন এই ভিসা ক্যাম্পের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমটি বন্ধ থাকবে। অনলাইনে ফর্ম পূরণ করে নির্ধারিত কোনো তারিখ ছাড়াই ভারতীয় ভিসা ক্যাম্প চলাকালীন সময়ে যে কোনো মানুষ ট্যুরিস্ট ভিসার জন্য ভারতীয় এই দূতাবাসে এসে ভিসার জন্য কাগজপত্র জমা দিতে পারবে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে যারা 4 তারিখে আজকে ট্যুরিস্ট ভিসার কার্যক্রমের জন্য কাগজ জমা দিচ্ছেন তাদের আসলে 8 তারিখে ডেট দেওয়া হয়েছে। এরকম 4 থেকে 5 দিন, তার মানে যারা 5 তারিখে ডেট দিবেন তারা আসলে 9 তারিখে ভিসা পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যারা 6 তারিখে দিচ্ছেন তারা 10 বা 11 তারিখের দিকে ভিসার কাগজপত্র যদি সব ঠিক থাকে তাহলে তারা ভিসা পেয়ে যাবেন বলে আমাকে জানানো হয়েছে এমবাসির পক্ষ থেকে। এমবাসি যে জিনিসটি জানিয়েছে যে বাংলাদেশি নাগরিকরা যাদের আসলে ই টোকেন নেই, শুধুমাত্র তারা এই ভিসা ক্যাম্পের এসে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনপত্র গ্রহণ করতে পারবে এবং যাদের আসলে সাক্ষাৎকারের তারিখ রয়েছে তাদেরকে কিন্তু গুলশান, ধানমন্ডি, উত্তরা, মতিঝিল এবং ঢাকার বাইরে যে বিভাগগুলো রয়েছে বরিশাল, ময়মনসিংহ, খুলনা, সেখানকার যে ভিসা আবেদন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে এসে জমা দিতে হবে। তবে এই ভিসা ক্যাম্পের কার্যক্রমের বিষয়ে একটি কথা বলা হচ্ছে বারবার, যে মেডিকেল বা বিজনেস ভিসা বা অন্যান্য বিভাগের আবেদনপত্রগুলো যা থাকবে সেগুলোর কোনো ভিসার কার্যক্রম কিন্তু এই ভিসা ক্যাম্পে নেওয়া যাবে না। এখন এই মুহূর্তে আসলে আমরা রয়েছি ভিসা ক্যাম্পের শুরুতে, যে অবস্থাটি রয়েছে বা এখানে আসলে টোকেনগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকের কাগজপত্র দেখে এবং ভিসা যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি দেখে কিন্তু আসলে টোকেনগুলো দেওয়া হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। সেই টোকেনগুলো নিয়ে দেখা যায় একটি নির্দিষ্ট বুথ রয়েছে ভিসা ক্যাম্পের ভেতরে, যেখানে যে আসলে ইউ ক্যাশের মাধ্যমে যে টাকা ভিসা প্রসেসিং ফি রয়েছে আবেদনপত্র গ্রহণের জন্য ভারতীয় হাই কমিশনে আউটসোর্সিং কোনো এজেন্সির মাধ্যমে নয়, বরং তারা যে ভিসা প্রসেসিং ফি দিচ্ছে 600 টাকা, সেই 600 টাকা কিন্তু আসলে প্রদান করা হচ্ছে। ভিসা প্রসেসিং ফি ছাড়া কিন্তু অন্য কোনো ফি নেই। সুতরাং এখানে ই টোকেনের জন্য কোনো ফি এমবাসির পক্ষ থেকেও নেওয়া হচ্ছে না, বা তারা আসলে মানুষকে নিরুৎসাহিত করছে যে অন্য কেউ যাতে কোথাও কোনো ধরনের কোনো টাকা না দেয়। একটি কথা বারবার বলা হচ্ছে যে নতুন যে সড়ক রয়েছে ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স 1 বা 3 জাতিসংঘ সড়ক, সেখানে কিন্তু আসলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ভিসা ক্যাম্পের কার্যক্রম চালু থাকবে। আমি এখানে যারা আসলে উপস্থিত ছিল তাদের অনেকের সাথে আমি কথা বলেছিলাম, প্রত্যেকে আমাকে জানিয়েছে যে তারা বেশিরভাগই আজকে ভোর 4টা বা 5টার দিকে এসে দাঁড়িয়েছে এবং সেখান থেকে তারা আস্তে আস্তে প্রত্যেকে কিন্তু এই সিরিয়াল অনুযায়ী তারা আসলে লাইনে দাঁড়িয়েছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রত্যেককে সিরিয়াল অনুযায়ী এখানে ঢোকানো হচ্ছে। যে বিষয়টি আসলে আমাকে এমবাসির পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী যারা বাংলাদেশি নাগরিকরা রয়েছে শুধুমাত্র তারা এই ক্যাম্পের আওতায় ট্যুরিস্ট ভিসার সুবিধাটি পাচ্ছেন এবং প্রত্যেক আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে। তবে যদি একই পরিবারের সদস্য তারা থেকে থাকেন, অর্থাৎ বাবা, মা, ছেলে, মেয়ে অথবা স্বামী স্ত্রীদের পক্ষ থেকে এসে যে কোনো একজন কিন্তু তারা আবেদনপত্র জমা দিতে পারবে। এই ক্ষেত্রে এই বিষয়টি বলা হচ্ছে বারবার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটির কিন্তু মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে এবং 6 মাস পাসপোর্টটি থাকার পর এবং পাসপোর্টের মধ্যে কমপক্ষে 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে, যেখানে আসলে আবেদনপত্র জমা দেওয়ার আগে সতর্কতার সঙ্গে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, যা আসলে ভারতীয় হাই কমিশনের যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মধ্যে দেওয়া যাবে। আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমতিয়াজ, যে বড় লম্বা লাইনটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেক লাইনের সদস্যরা কিন্তু সকাল থেকে আজকে আসলে তারা এসে এই লাইনে দাঁড়িয়েছে। ভারতীয় যে ভিসা কার্যক্রম চলছে সেই ভিসা কার্যক্রমের যে লাইন আছে সেই লাইনে এসে তারা
তারা দাঁড়িয়েছে। এখানে কিন্তু এখন পর্যন্ত নারী এবং পুরুষের দুইটি লাইন দেওয়া হচ্ছে, যে লাইনে আসলে যখন তারা এমবেসির যে মূল গেট আছে বাড়িধারা সড়ক, সেখানে কিন্তু তারা এসে অবস্থান নিচ্ছে। এছাড়া একটি আলাদা সড়ক আছে যেখানে আসলে প্রচুর মানুষ, যেটি বলা হচ্ছে যে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ আজকে সকাল থেকে এসে এই লাইনে দাঁড়িয়েছে ভারতীয় ভিসা পাওয়ার জন্য। আমাদেরকে এমবেসির পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতীয় ভিসা নিয়ে যে একটি জটিলতা থাকে, সেই জটিলতাকে দূর করার জন্যই কিন্তু তারা বারবার আসলে চেষ্টা করছেন যে কি করে আরো সহজ করে ভিসা মানুষের কার্যক্রমগুলো দেওয়া যায়, মানুষ যাতে আরো ভিসা পেতে পারে। এই জন্য তারা আসলে এবারের মতো প্রথমবারের মতো একটি ভিসা ক্যাম্পের কাজ করেছে। এছাড়া আরেকটি বিষয়ে বারবার বলা হচ্ছে ইমতিয়াজ, যে ভিসা ক্যাম্পের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের জন্য কিন্তু আসলে তারা বলছে যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসলে ভিসা দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে 4 থেকে 5 দিন যে আছে তারা প্রত্যেকে চিন্তা করছে, এমবেসির পক্ষ থেকে বলা হচ্ছে যে সব মিলিয়ে প্রতিদিন অন্তত পক্ষে কিন্তু 4 থেকে 5 হাজার মানুষকে তারা ভিসা দিতে পারার একটা তারা সম্ভাবনার কথা বলছে। এবং এই 11 থেকে 12 দিনের যে ভিসা ক্যাম্পের কার্যক্রম চলছে তার মাধ্যমে ঠিক 50 থেকে 60 হাজার মানুষকে তারা এই ভিসা ক্যাম্পের মাধ্যমে ভারতের যে ট্যুরিস্ট ভিসা রয়েছে সেই ট্যুরিস্ট ভিসা দিতে পারবে। এবং আগামী 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ডিউরেশন রয়েছে। এই সময়ের মধ্যে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছে সাধারণ বাংলাদেশি নাগরিক, তারা প্রত্যেকেই 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভারতীয় ভিসা পেতে পারবে বলে ইমতিয়াজ আমাকে এমবেসির পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ভারতীয় দূতাবাস থেকে ভিসা ক্যাম্পের সর্বশেষ তথ্য। ইমতিয়াজ। দর্শক, ভারতীয় হাইকমিশনের আয়োজনে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ঈদ ভিসা মেলা, এবং সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার সামিউল মুঈদ। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। ষষ্ঠ ও শেষ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সময় ফেনীর সোনাগাজী উপজেলার চরকান্দিয়া ইউনিয়নে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুন্না। হ্যাঁ ইমতিয়াজ, যেভাবে আসলে বিষয়টি হয়েছে এখানে সকাল থেকে আমি এখন যে জায়গাটিতে যে কেন্দ্রটি রয়েছি এটা হচ্ছে যে ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দি ইউনিয়নের চরভৈরব হাজী তোফায়েল আহমদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র। তো এই কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, 8টার সময় শুরু হয়েছিল, ঠিক 10টা নাগাদ এখানে এই কেন্দ্রে দুই দিক থেকেই এখানে যারা এখানে কেন্দ্রে অবস্থান করছিলেন তাদের সাথে আমাদের যেটা কথা হয়েছে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে কেন্দ্রের দুদিক থেকে অতর্কিতভাবে কেন্দ্রের উপর গুলিবর্ষণ শুরু করে, সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে এবং গুলিবর্ষণ এবং ককটেল ছুটতে থাকে একেবারে বৃষ্টির মতো। তো এবার কেন্দ্রের ভিতরে যারা অবস্থান করছিলেন, এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং যারা পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণ যারা নিচ্ছিলেন তারাও কেন্দ্রের ভিতরে ছিলেন। সেই অবস্থায় তারা আত্মরক্ষায় যার অবস্থানে হয়তো মাটিতে শুয়ে পড়েছেন। এর পরবর্তীতে পুলিশ আবার যারা এখানে কর্তব্যরত পুলিশ ছিলেন তারা আবার সেখানে সন্ত্রাসীদেরকে গুলি ছুড়েছে। তো এর মধ্যে একেবারেই কেন্দ্রের ভিতরে বারান্দার একেবারে বুথের কাছাকাছি একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এখানে ওই নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি, তবে তিনি ভোট দিতে এসেছিলেন, এখানে ভোটে ছিলেন, লাইনে ছিলেন, সুষ্ঠুভাবে ভোটের ছিল মূলত। এর মধ্যে এখানকার প্রিজাইডিং অফিসার যিনি জয়নাল আবদিন আছেন, তিনি আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এখান থেকে প্রায় 3টি ব্যালট বাক্স ভর্তি ভোট যারা সন্ত্রাসী, তারা হামলাকারী, তারা নিয়ে গেছে এবং কিছু কাগজপত্র, ব্যালট বই আশপাশে ছুড়ে ফেলেছে, পানিতে ছুড়ে ফেলেছে। তো মূলত আসলে কেন্দ্রটা কি মানে বন্ধ করে দেওয়ার জন্য এই হামলাটা মূলত হয়েছিল বলে পুলিশের এবং আইনশৃঙ্খলা বাহিনীর বা এখানকার প্রিজাইডিং অফিসার সবারই ধারণা এটাই ছিল। এর পরবর্তীতে এখন বর্তমানে ভোট গ্রহণ একেবারে স্থগিত রয়েছে। আর এখানে এই নিহত জনের পাশাপাশি এখানকার যিনি পুলিং 2জন পুলিশের নারী সদস্য, নারী পুলিং অফিসার আছেন, স্বপ্না রানী রায় এবং অর্চনা রানী এবং 4 জন পুলিশ সদস্য এবং 3 জন আনসার এনারা গুলিবিদ্ধ হয়েছেন। তো ওনাদেরকে আবার চিকিৎসার জন্য ফেনী হাসপাতাল এবং এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোনাগাজী থেকে নেওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। আর এদিকে এখন এই বর্তমানে এখানে বিজিবি অবস্থান করছে। পুলিশের যে পুলিশ সুপার মহোদয় যিনি আছেন ফেনীর, তিনি রেজাউল হক, উনিও এখানে অবস্থান করছেন। এখানকার জেলা প্রশাসক আমিনুল হাসান, উনিও এই কেন্দ্রটিতে এখন অবস্থান করছেন। তো পরবর্তী ভোট আবার চালু হবে কিনা এই বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে হয়তো ভোট কেন্দ্রে আবার ভোট চালু করতে পারে বলে ওনারা আমাকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এখানে নতুন করে ভোট আবার চালু হবে কিনা, না এই কেন্দ্র স্থগিত করা হবে। যে এই এখানকার এই পরিস্থিতি আর আশপাশে মানুষ একেবারে এই কেন্দ্রের আশপাশেও কোনো মানুষ নেই, একেবারে নিরিবিচ্ছিন্ন। এটি একটি চরাঞ্চল, চরের এই কেন্দ্রটি এবং এই চরাঞ্চলের হওয়ার কারণে এখানে এই হামলাটাও হয়েছে বলে অনেকে ধারণা। যেহেতু রিমোট এলাকা, তো এই সুযোগটা তারা সন্ত্রাসীরা নেওয়ার সুযোগ পেয়েছে। তো এর মধ্যে এখান থেকে কেন্দ্র থেকে আসা যাওয়ার দূরত্ব কিছুটা রয়েছে।
দর্শক, ষষ্ঠ ও শেষ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সময় ফেনী সোনারগাজী উপজেলার চরকান্দি ইউনিয়নের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার বখতিয়ার মুন্না। ফিরছি অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। রাজধানীর কাঁচা বাজারে বাজেটের কোনো প্রভাব নেই, তবে রমজানের আগেই চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। সবজির বাজারও ঊর্ধ্বমুখী। কয়েকদিনের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। এমন দাবিকে অযৌক্তিক মনে করছেন ক্রেতারা। নজরদারি জোরদারের দাবি তাদের। রাজধানী মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য পরিবর্তনের সরাসরি কোনো নির্দেশনা নেই, তাই বাজারেও নেই এর কোনো প্রভাব। বিষয়টি ভোক্তাদের কাছে সন্তুষ্টির কারণ হলেও বাড়তি দামেই কিনতে হচ্ছে প্রতিদিনের দরকারি সব সবজি। দাম বাড়তির কারণ হিসেবে আসন্ন রমজান আর সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। কাঁচামরিচের দাম একটু বাড়ছে আগে থেকে। আগে ধরেন 60 টাকা ছিল, 80 টাকা হয়েছে। বেগুনের দাম তো সবসময় রোজা এলে একটু দাম বাড়ে যায়। এসব পণ্যের উপর তো কোনো কর প্রস্তাবের কোনো রাজনীতির বিষয় নাই। আগে সরকার 40 টাকা, এখন বলতে 60 টাকা। এটা একটা প্রবণতা আর কি। মনিটরিং তো আছেই, তারপরে নিজের একটু সচেতনতা হইতে হবে, মানে যারা বিক্রি করে তারাও ক্রেতাদের। আগের তুলনামূলক কম, মালটা কম দেখতেছি, তার কারণে রমজানের জন্য ওগুলো রাখতে, এই জন্য দাম বাড়ে। বিক্রেতারাই জানালেন চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। বাজারে মাছের সরবরাহ অনেকটাই কম বলে দাবি তাদের। রুই, কাতলা, ট্যাংরা, পাবদা মনে করেন কেজিতে 50-100 টাকা বাড়ছে। আমদানি কম, মাছের আমদানি কম দেখে দাম বাড়ছে। 1 কেজির জন্য বিক্রি হচ্ছে 350-320। কাতল রুই মাছ দামটাকে ওরা পুঁজি করে মনে হচ্ছে যে দাম বেশি রাখার চেষ্টা করতেছে আর কি। এখন সব জায়গায় মাছের দাম বেশি, নতুন পানি আসছে, এই জন্য আমরা মাছ আড়তে গেলে এরা দাম বেশি, তা আমরা ওইখান থেকে আইনা এখানে বিক্রি করে দিই। না, আমি চাই মাছের দাম আরো কম হোক, না তো কিনতে পারবো না, আমাদের তো সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। আর মাংসের বাজারে গরুর মাংস 420 টাকা কেজি হিসেবে বিক্রি হলেও বিক্রেতারা অনেকটাই ইচ্ছে মতো বিক্রি করছেন খাসির মাংস। খাসি মাংস কিনেছি 570 টাকা করে এবং গরু কিনেছি 420 টাকা করে। এখন খাসি 620, 630, 650, যেমনি যার থেকে নিয়ে বেচতে পারছে এরকমই চলতেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়, আর দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের উদ্যোগে আজ থেকে ভর্তুকি দিয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দেব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, কমল আপনি শুনতে পাচ্ছেন? বন্দরনগরী চট্টগ্রামে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের আয়োজনে অর্থাৎ প্রতি বছরই তারা রমজানের আগে ভর্তুকি মূল্যে বিশেষ করে গরিব এবং দুস্থদের মাঝে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করে থাকে, বিশেষ করে চাল এবং চিনি। অর্থাৎ যে বাজারে যে চালের মূল্য রয়েছে 30 থেকে 35 টাকা, সেই চাল বিক্রি করা হচ্ছে এখানে 20 টাকা ধরে। আর একইভাবে এখানে চাল বিক্রি হচ্ছে আতপ চাল, যেটা সেটা 20 টাকা। আর চিনি বিক্রি হচ্ছে মূলত 40 টাকা ধরে এখানে চিনি বিক্রি শুরু হয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স প্রতি বছরই কিন্তু এই ধরনের পণ্য বিক্রি শুরু করে। এবারও তার ব্যতিক্রম হয়নি, বিশেষ করে যেহেতু দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য বাজারে মূলত এই পণ্যগুলি বিক্রি করে থাকে। এই বিষয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি যারা মাহবুবুল্লাহর সাথে। আপনার কাছে আমাদের প্রশ্ন, কেন আপনাদের এই প্রক্রিয়াটি এবং এই পর্যন্ত কত জায়গায় আপনারা বিক্রি করবেন? ধন্যবাদ। আসলে এইটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা অংশ। ব্যবসায়ী সংগঠন হিসেবে আমি মনে করি চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী সংগঠনের একটা দায়িত্ব আছে, এবং যারা কর্পোরেট হাউস, বড় বড় কর্পোরেট হাউসগুলি আছে, তাদেরও একটা দায়িত্ব আছে সাধারণ মানুষের প্রতি। এসেনশিয়াল গুডসগুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যাতে সহনীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং প্রতি বছরের ন্যায় এই বছরও আপনি দেখছেন আমরা এখান থেকে চিনি বিক্রি করতেছি, যেখানে খুচরা পর্যায়ে রেট হচ্ছে 58 থেকে 60 টাকা, আমরা বিক্রি করতেছি 40 টাকা। এবং চাল যেখানে 31 থেকে 35 টাকা, সেটা আমরা বিক্রি করতেছি 18 টাকা। তো আমি অনুরোধ করব যে এইভাবে যদি আমরা বিক্রি করি, অন্ততপক্ষে সমাজের একটা পার্সেন্টেজ অন্ততপক্ষে এটার দ্বারা উপকৃত হবে। এবং শুধুমাত্র আমরা এই জায়গা না, আমরা চট্টগ্রামে বিভিন্ন পয়েন্ট করে সেখানেও আমরা ট্রাক ভ্যানের মাধ্যমে আমরা বিক্রি করব। এইভাবে যদি আমরা বিক্রি করি, আমি মনে করি না যে এটা দিয়ে খুব একটা বড় কিছু হবে, বাট কিছু মানুষের
সমাজের অন্ততপক্ষে 10% পিপল যারা একেবারে কিনতে পারে না তাদের জন্য হলে উপকার হবে। এবং আমি যে অনুরোধ করব কর্পোরেট হাউসগুলো যদি এই ব্যাপারে এগিয়ে আসে তাহলে অন্ততপক্ষে তাদের আমাদের যে দায়িত্ববোধ এবং তারা যে সমাজের প্রতি তারাও যে সোশ্যাল রেসপন্সিবিলিটি করে এবং অবশ্যই করে সেটা বহিঃপ্রকাশ হবে এবং সাধারণ মানুষ এটার দ্বারা উপকৃত হবে। ধন্যবাদ মাহবুল আলম। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুল আলমের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স প্রতি বছর যেরকম গরিব দুস্থদের মাঝে যে পণ্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে থাকে, এবার তারা শুরু করেছে শুধু চেম্বার ভবন নয়, আশপাশে যে এলাকাগুলো রয়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্টে তারা পিক আপ ভ্যানের মাধ্যমে এই পণ্যগুলি বিক্রি করে। যেখানে বাজারে চিনি বিক্রি হচ্ছে 58 টাকা কেজি ধরে, সেখানে এখানে চিনি বিক্রি হবে 40 টাকা। একইভাবে যে চাউলের কেজি আতপ চাউল 35 টাকা কেজি, এটা বিক্রি হচ্ছে 20 টাকা, এবং সিদ্ধ চাউল যেটি বাজারে বিক্রি হচ্ছে প্রায় 25 থেকে 30 টাকা, এটি এখানে বিক্রি হচ্ছে 20 টাকা করে। অর্থাৎ রমজানের শুরু থেকে এবং শেষ দিন পর্যন্ত চেম্বার উদ্যোগে কিন্তু এই বিক্রি চলবে। ইমতিয়াজ, আমার কাছে এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের উদ্যোগে যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি চলছে তার সর্বশেষ। দর্শক, রমজান উপলক্ষে ব্যবসায়ীদের উদ্যোগে আজ থেকে ভর্তুকি দিয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। রমজানের রাজধানীর মার্কেটগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্কেটের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তারা। পাশাপাশি নিজস্ব উদ্যোগে মার্কেটগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ব্যবসায়িক সংগঠনের নেতারা। ফখরুল শাহিনের রিপোর্ট। রমজান এলেই শুরু হয়ে যায় ঈদের কেনাকাটা। আগেভাগেই নতুন ডিজাইনের জামা কাপড় কিনতে বেড়ে যায় ক্রেতাদের ভিড়। ভিড়কে কাজে লাগিয়ে একই সঙ্গে বাড়ে চোর ও ছিনতাইকারীর উৎপাত। তবে ঈদ মার্কেটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। ব্যাগে টাকা নিয়ে আসে, মোবাইল নিয়ে আসে, দেখা যায় পকেট মারে ওগুলো নিয়ে যায়। গেটগুলোতে একটু নিরাপত্তা থাকলে, দোকানগুলোর সামনে একটু নিরাপত্তা থাকলে ভালো হতো। 11 মাসে থেকে ঈদের মাসটা আমাদের দেখা যাচ্ছে রমজান মাসে অনেক ভালো সেল হয়। নির্বিঘ্নে আমরা যেন মার্কেটে চলাফেরা করতে পারি, প্রশাসনের কাছে আমাদের জোরালো আবেদন থাকে। ডিএমপি জানায় শুধু রাজধানীর বড় মার্কেটে নয়, নিরাপত্তা জোরদারে ছোট মার্কেটগুলোকেও সমান গুরুত্ব দিচ্ছেন তারা। ইউনিফর্মধারী পুলিশ থাকবে প্রত্যেক মার্কেটে। এছাড়াও আপনারা জানেন যে সাদা পোশাকে আমাদের প্রচুর মোতায়েন থাকবে, যাতে ছিনতাই অথবা চুরি বা অন্যান্য ধরনের বকাঠেদের যে উৎপাত হতে পারে সেগুলো তারা মোকাবেলা করবে। ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ব্যবসায়িক সংগঠনের নেতারাও। প্রতিটা মার্কেটে আমরা সিসি ক্যামেরার যে ব্যবস্থা রয়েছে এটাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে রোড সাইডগুলিতে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। পাশাপাশি প্রতিটা মার্কেটে যাতে তথ্য কেন্দ্র এবং ইনফরমেশন সেন্টার থাকে সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সংখ্যা কম হওয়াতে কমিউনিটি পুলিশ আমরা দিয়ে থাকি। আমরা প্রত্যেক এলাকাতে এটাই বলে থাকি যে এলাকা বেশি যে যদি 10টা পুলিশ দেয় তার মধ্যে 20টা আপনার কমিউনিটি পুলিশ আমরা এখানে অন্তর্ভুক্ত করি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মার্কেটগুলোয় নিরাপত্তা বাড়ানোর বিকল্প নেই। ক্রেতাদের উপচে পড়া ভিড় আর বাহারি রঙের দেশি বিদেশি পোশাকে জমজমাট হয়ে ওঠে ঈদ মার্কেট। এই সময় নিরাপত্তা বিঘ্নিত হলে প্রত্যাশিত মুনাফা লাভ থেকে যেমন বঞ্চিত হবেন ব্যবসায়ীরা, তেমনই নষ্ট হবে মার্কেটগুলোর উৎসবমুখর পরিবেশ। তাই ঈদ মার্কেটগুলো নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ নিরাপত্তা বিশেষজ্ঞদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। রমজান আসতে আরো 3-4 দিন বাকি থাকলেও রাজধানীতে এরই মধ্যে শুরু হয়েছে ঈদের বিকিকিনি। রোজায় ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে এসেছেন ঈদের কেনাকাটা করতে। ক্রেতার চাহিদা মেটাতে ব্যবসায়ীরাও নতুন পোশাক উঠিয়েছেন দোকানে। নিউ মার্কেট ঘুরে আরো জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। রাজধানীর নিউ মার্কেটের এমন ঠাসাঠাসি ভিড়ই বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। 1 মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠবেন সবাই। তাই তো রমজান শুরুর আগে কেনাকাটা সহ যাবতীয় প্রস্তুতি সেরে নিচ্ছেন অনেকেই। রোজা ঈদের কেনাকাটা করছি, মানে জামা কাপড় এসব। আগে যে সেলাইগুলো করবে পরে তো দর্জিরা নেয় না, যার জন্য আগে কিনা আর কি। বিনামূল্যে এখন চলতেছে, ঠিক আছে। আর এমনি দেশি মালও আছে। রমজান শুরুর আগে ঢাকা নিউ মার্কেটের পড়ন্ত বিকেলে মানুষের এই ভিড় আরো বহুগুণে বৃদ্ধি পাবে রমজান শুরুর পর থেকেই। তাই রমজানে মানুষের এই ভিড়ে ধকল যাতে সহ্য করতে না হয় সেজন্য আগে থেকেই পবিত্র ঈদ উল ফিতরের কেনাকাটা করে রাখছেন অনেকেই। এত গরম আর রোজার ভিতর খুব ভিড় হয়, নিউ মার্কেট ঢোকার মতো অবস্থা হয়েছে আগে থেকে। রোজার জন্য আসবো না,
যার জন্য এখন থেকে কেনাকাটা কমপ্লিট করে ফেলতেছি। রোজা রেখে এত ঘোরা, তারপরে মার্কেটে তো অনেক মানুষের একটা গরম আছে না, একটু গরমটা বেশি লাগে, তার জন্য আর কি আগে থেকে কিনি। পরে দাম সব বেড়ে যায়, এই জন্য আগে কিনা ভালো। গঙ্গা, বর্ষা সহ দেশি বিদেশি বাহারি সব পোশাক নিয়ে দোকান সাজালেও বেচাকেনা খুব বেশি হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। ঈদের বেচাকেনা মূলত এখনো ঠিক মতো শুরু হয়নি, নেক্সটে আশা করি শুরু হবে। গঙ্গা ড্রেস, বর্ষা, তারপর অনেক ধরনের ড্রেস আসছে। বিক্রি তো এখন থেকে জমার কথা, কিন্তু ওরকম তো জমতেছে না। বেচাকেনা এখনো তেমন না জমলেও রোজা শুরু হলেই পুরোদমে শুরু হবে বলে আশা বিক্রেতাদের। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। ধানের তুলনায় এবার দিনাজপুরে ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ধানে আবাদে অব্যাহত লোকসানের কারণে ভুট্টা চাষে ঝুঁকছেন এখানকার চাষিরা। বাজার দর ভালো হয় ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন তারা। হিলির প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলার হিলি সহ আশপাশের এলাকার ক্ষেতগুলোতে ভুট্টা কাটা প্রায় শেষ দিকে। চাতালগুলোতে চলছে ভুট্টা মাড়াই সহ শুকানোর কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হিলিতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে ফলন হয়েছে 35 থেকে 40 মন ভুট্টা। এখানকার আড়তগুলোতে মন প্রতি ভুট্টা বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকায়। জেলায় এবার 55,725 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ভুট্টার আবাদ হয়েছে 60,995 হেক্টর জমিতে। ধানের দাম নেই এখন, 25 মন ধান যদি হয় কত 1,000-10,000 টাকা, আর ভুট্টা যদি 30-35 মন হয় তাহলে 3,000 টাকা। আর চাই যদি সরকার নিত তাহলে আমরা লাভবান হইতাম। সরকার যদি এই রেট নিয়ন্ত্রণের ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নিত তাহলে হয়তো বা কৃষকরা আর একটু লাভবান হইতো। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার দিনাজপুরের 13টি উপজেলার 1,75,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে 1,73,000 হেক্টর জমিতে। ধানের পরিবর্তে ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ধানের বাজার নিম্ন হওয়ার কারণে, একটু কম হওয়ার কারণে দেখা যায় যে কৃষকের তো অতটা লাভজনক হচ্ছে না ধান উৎপাদনটা। যে কারণে তারা ভুট্টার দিকে একটু ঝুঁকে পড়ছে। ভুট্টার দাম কম থাকলেও এটা উৎপাদন বেশি হওয়ার কারণে এটা পোষায় যায় কৃষক। এই অবস্থায় ধান এবং চালের মতো সরকারিভাবে ভুট্টা ক্রয় সহ অন্যান্য খাদ্য তালিকায় ভুট্টার ব্যবহার বাড়ানোর পরামর্শ এই অঞ্চলের কৃষকদের। সময় সংবাদ, হিলি। তাঁত শিল্পের উন্নয়নে এ পর্যন্ত 56,625টি তাঁতের অনুকূলে 64,71,39,000 টাকা ঋণ বিতরণ করেছে সরকার। তাঁতিদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় 41,324 জন তাঁতিকে এই ঋণ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভার্সিফিকেশন সেন্টারে তাঁতিদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় মন্ত্রী বলেন, ঋণ প্রদানের পরিমাণ বাড়ানো সহ তাঁত শিল্পের আধুনিকায়ন, বন্ধ তাঁত চালুকরণ এবং তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্প নেয়ারও উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রির ভূমিকা নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেমিনার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এই মুহূর্তে সেখানে রয়েছে সহকর্মী জুবাইর ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা জানেন যে ভিজিট বাংলাদেশ 2016 নামে বাংলাদেশি পর্যটন বর্ষ হিসেবে সরকার ঘোষিত 2016 সালের যে কার্যক্রমগুলো সেগুলো পালন করার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন এদেশের যারা পর্যটন শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন তারা। এবং আজকের এই সেমিনারটি যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সেমিনারটি, সেখানে আমার পেছনে যে সেমিনারটি আপনি দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত রয়েছেন এবং এখানে যে পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত এভিয়েশন সেক্টরের সাথে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখানে যে মূল বিষয়টি যেটি ফোকাস করা হচ্ছে সেটি হলো যে বাংলাদেশে এখন পর্যন্ত বিমানবন্দর রয়েছে 15টি, যে বিমানবন্দরগুলোর মধ্যে চালু রয়েছে মাত্র 7টি বিমানবন্দর। যে কারণে এই বিমানবন্দরগুলো যদি চালু করা যায় সরকারি উদ্যোগে, এখানে যদি আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করে এই বিমানবন্দরগুলো চালু করা যায়, তো এগুলি আসলে বাংলাদেশের যে পর্যটন বর্ষ বা ভিজিট বাংলাদেশ ইয়ার ঘোষণা করেছে 2016 সালকে সরকার, সেটির যেসব লক্ষ্যগুলো রয়েছে সেগুলো পূরণ করা যাবে। আরেকটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে এখানে যারা পর্যটন শিল্পের সঙ্গে জড়িত আছেন, আমরা প্রোগ্রামে শুরু হওয়ার আগে তাদের সঙ্গে একটু কথা বলেছিলাম। প্রোগ্রাম শুরু হতে কিছুটা দেরি হওয়াতে আমরা তাদের সাথে একটু আলাপ আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা যে বিষয়টি জানতে পারছি সেটি হলো যে পর্যটন বর্ষ হিসেবে
বাংলাদেশকে ঘোষণা করা হয়েছে পর্যটনকে উৎসাহিত করার জন্য। বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু আমাদের যেসব কর্মকর্তারা রয়েছেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িত তারাও চেষ্টা করছেন, কিন্তু সেইভাবে আশানুরূপ পর্যটক আসলে বাংলাদেশে আসছে না। আরেকটি বিষয় যে পর্যটনের সঙ্গে যারা জড়িত এবং পর্যটক যারা আসছেন বিদেশি পর্যটক তারা আসলে মূলত বিভিন্ন কাজের জন্য যারা আসছেন বাংলাদেশে এবং তারাই মূলত বাংলাদেশে ভ্রমণ করেন বিভিন্ন স্থানে। এবং এই যে প্রোগ্রামটি চলছে এখান থেকে হয়তো কিছু বিষয়ে আলোকপাত করা হবে যে কিভাবে বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো বেশি উন্নত করা যায়। তো ইমতিয়াজ, আমার কাছে সেমিনার থেকে এই ছিল সবশেষ খবর। রাজধানী একটি হোটেলে শাহ সিমেন্ট হাউসফুল অফারের সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় অফারের গাড়ি ও মোটরবাইক। এ সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ডিরেক্টর ব্র্যান্ড মার্কেটিং নওশাদ করিম চৌধুরী। জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাস শাহ সিমেন্ট হাউসফুল অফারের প্রতি 100 ব্যাগ ক্রয়ের বিনিময়ে একটি কার্ড প্রদান করা হয়েছিল। প্রতি কার্ডই নানা উপহারের অফার ছিল। এরই অংশ হিসাবে শুক্রবার রাতে মেগা উপহার গাড়ি বিজয়ী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ। ওরিয়ন উৎস কনসার্টে গান পরিবেশন করেছে ব্যান্ড দল অর্ণব ও ফ্রেন্ডস এবং রেনেসা। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক উৎস বাংলাদেশের সদস্য সচিব রীতা আহমেদ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারহানা রহমান সহ আরো অনেকে। রেনেসা এবং অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন। আমেরিকার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড লিনেক্সের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। শুক্রবার বাংলাদেশের প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের সাথে অংশীদারিত্বে এই যাত্রা শুরু হলো। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম। তিনি বলেন, ভোক্তার চাহিদা পূরণ করতে এবং মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে সব ধরনের পদক্ষেপ নেবেন তারা। মানসম্পন্ন ফ্রিজ, এসি, টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতেই তাদের এই আয়োজন বলেও এ সময় জানানো হয়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় টপ 10-এর 17তম শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে নতুন এই শাখার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ সময় কোম্পানির পরিচালক মোহাম্মদ উজ্জ্বল ও আব্দুল আওয়াল, উপদেষ্টা আব্দুল আলী ও অবসরপ্রাপ্ত মেজর শফকার নাসির সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে কেনাকাটায় 10% মূল্য ছাড় রয়েছে বলেও এ সময় জানানো হয়। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলো। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও সক্ষমতা বেড়েছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। ব্যক্তিগত বিনিয়োগ বাড়ানোই হবে চ্যালেঞ্জ, বলছে সিপিডি। রাজধানীর কাঁচা বাজারে নেই বাজেটের প্রভাব। রমজানের আগে চড়া মাছ ও সবজির বাজার, নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। আসন্ন রোজায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত বিদ্যুৎ বিভাগ। গ্রীষ্মের দাবদাহে বিদ্যুৎ সরবরাহে সাশ্রয়ী হওয়ার পরামর্শ। এবং রোজায় রাজধানীর মার্কেটগুলো সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ছোট মার্কেটগুলো পাবে সমান গুরুত্ব। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।